আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১। পারমাণবিক চুক্তিতে রাজি ইরান, শর্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার। মার্কিন গোপন ঘাঁটি ফাঁস করল চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যেভাবে বদলে দিল। ইরানের পরিশোধিত ইউরেনিয়াম সরাতে হবে নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনাটি আবারও মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ জনপদের মানবিক সংকটকে বিশ্বের সামনে তুলে ধরেছে, যেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক এই হামলাটি চালানো হয়েছে গাজার একটি অত্যন্ত জনাকীর্ণ এলাকায়, যেখানে আগে থেকেই বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন, এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ভবনগুলোও কেঁপে ওঠে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার করতে স্থানীয় উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় বেগ পেতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য চাপ প্রয়োগ করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে, এবং সাধারণ গাজাবাসী, যারা দীর্ঘদিন ধরে অবরোধ ও যুদ্ধের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের জন্য প্রতিটি দিনই বেঁচে থাকার এক নতুন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার এই সংঘাত শুধুমাত্র সামরিক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে, যেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর এরই মধ্যে বিমান হামলার মতো ঘটনাগুলো সাধারণ মানুষের মানসিক ও শারীরিক নিরাপত্তাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলটি কয়েক দশক ধরেই অস্থিরতার কেন্দ্রবিন্দু, কিন্তু সাম্প্রতিক সময়ের হামলাগুলোর তীব্রতা এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে, যা জাতিসংঘের মতো সংস্থাকেও গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। স্থানীয়রা বলছেন, তাদের যাওয়ার আর কোনো নিরাপদ জায়গা নেই, কারণ স্কুল, হাসপাতাল কিংবা আশ্রয়কেন্দ্র কোনোটি হামলার আওতামুক্ত থাকছে না। আর এই পরিস্থিতির অবসান কবে হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা কাজ করছে সবার মনে। পারমাণবিক চুক্তিতে ইরান রাজি হওয়ার খবরটি বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তেহরান এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর পূর্বশর্ত হল তাদের ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা দেশটির অর্থনীতিকে দীর্ঘদিন ধরে পঙ্গু করে রেখেছে। ইরানের এই অবস্থান মূলত তাদের জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের এক বিশাল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কারণ গত কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর পর্যন্ত সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ ইরানি নাগরিকদের দৈনন্দিন জীবনের ওপর। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ নাজুক। তাই ইরান সরকার চাইছে, যে কোনো নতুন চুক্তিতে স্বাক্ষরের আগে তাদের অর্থনীতির চাকা সচল করার নিশ্চয়তা পেতে। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সব সময়ই সন্দিহান ছিল, এবং তারা মনে করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। যদিও ইরান সবসময় দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার কাজে ব্যবহৃত হবে। এই পারস্পরিক অবিশ্বাসের দেওয়াল ভেঙে নতুন করে চুক্তিতে আসাটা মোটেও সহজ কাজ নয়, কারণ এর আগেও একাধিকবার আলোচনার টেবিলে বসেও শেষ পর্যন্ত কোনো কার্যকর ফলাফল আসেনি। বিশেষ করে যখন সাবেক মার্কিন প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছিল। এখন ইরান বলছে তারা সদিচ্ছা নিয়ে আলোচনায় ফিরতে প্রস্তুত, কিন্তু তাদের দাবি হল কথার চেয়ে কাজের প্রমাণ বেশি জরুরি, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি শুধু কাগজে কলমে থাকলে চলবে না, বাস্তবেও তা কার্যকর হতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই শর্ত মেনে নেওয়া পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ তারা চাইবে আগে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাক এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিক, তারপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা তোলা হবে। কিন্তু ইরান চাইছে উল্টোটা। চীন কর্তৃক মার্কিন গোপন ঘাঁটি ফাঁস করার দাবিটি বর্তমানে প্রতিরক্ষা ও গোয়েন্দা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে, কারণ এটি শুধুমাত্র একটি সাধারণ খবর নয়, বরং এটি দুই পরাশক্তির মধ্যকার চলমান প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতার এক জ্বলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে। বেইজিংয়ের দাবি অনুযায়ী তাদের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তারা এমন কিছু মার্কিন সামরিক স্থাপনার অবস্থান এবং কার্যক্রম শনাক্ত করেছে যা এতদিন পেন্টাগন অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালনা করে আসছিল, এবং এই তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী পর্যন্ত পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে, এবং উভয় দেশই একে অপরের সামরিক সক্ষমতা ও গোপন পরিকল্পনা জানার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, বরং এটি তথ্যের লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে যার কাছে যত নিখুঁত তথ্য থাকবে সেই পক্ষ তত বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে। চীন যে তথ্যগুলো ফাঁস করেছে বলে দাবি করছে তাতে সম্ভবত সাবমেরিন চলাচলের রুট, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র কিংবা সাইবার ওয়ারফেয়ারের জন্য ব্যবহৃত গোপন স্থাপনাগুলোর বিস্তারিত থাকতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। এই ফাঁসের ঘটনায় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে এটি যুক্তরাষ্ট্রের কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতাকে ইঙ্গিত করতে পারে, অথবা চীন তাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের জন্য এটি একটি কৌশলগত বার্তা হিসেবে ব্যবহার করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে গত কয়েক বছরে যেভাবে বদলে দিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। এই সংঘাত শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো ইউরোপ মহাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক কাঠামোকে আমূল পাল্টে দিয়েছে। যুদ্ধের শুরুতে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কয়েক সপ্তাহ বা মাসের ব্যাপার হবে, কিন্তু দীর্ঘমেয়াদী এই সংঘাত ইউরোপের নেতাদের তাদের পুরনো নীতিগুলো নতুন করে ঢেলে সাজাতে বাধ্য করেছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপ যে রাশিয়ার উপর কতটা নির্ভরশীল ছিল তা এই যুদ্ধের ফলে নির্মমভাবে স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের আগে জার্মানি সহ অনেক ইউরোপীয় দেশ রাশিয়ার সস্তা গ্যাসের উপর ভিত্তি করে তাদের শিল্প কারখানা চালাত, কিন্তু যুদ্ধ শুরু হবার পর সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপ জুড়ে নজিরবিহীন জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে পড়ে এবং সরকারগুলোকে বিলিয়ন বিলিয়ন ইউরো ভর্তুকি দিতে হয়। শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষা ব্যবস্থাতেও এসেছে বিশাল পরিবর্তন। যেসব দেশ আগে সামরিক খাতে বাজেট বাড়াতে অনীহা দেখাত, তারা এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, এবং ফিনল্যান্ড ও সুইডেনের মতো দীর্ঘদিনের নিরপেক্ষ দেশগুলো ন্যাটোতে যোগ দেওয়ার মাধ্যমে তাদের নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়েছে। এছাড়া এই যুদ্ধের ফলে ইউরোপে স্মরণকালের অন্যতম বড় শরণার্থী সংকট তৈরি হয়েছে, যেখানে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে পোল্যান্ড, জার্মানি এবং অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে, যা ইউরোপের সামাজিক কাঠামোতে নতুন চ্যালেঞ্জ এবং একই সাথে সংহতির এক অনন্য নজির স্থাপন করেছে। রাজনৈতিকভাবেও ইউরোপ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, কিন্তু একই সাথে তাদের ভেতরে কিছু মতভেদও তৈরি হয়েছে, যেমন কতদিন পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দেওয়া সম্ভব হবে এবং এর ফলে নিজেদের অর্থনীতির উপর কতটা চাপ পড়বে। ইরানের পরিশোধিত ইউরেনিয়াম সরানোর বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের হাতে মজুদ থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির কট্টর সমালোচক এবং তিনি মনে করেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করছে। তার এই বক্তব্যের মূল কারণ হল ইউরেনিয়াম যখন একটি নির্দিষ্ট মাত্রার ওপরে সমৃদ্ধ করা হয় তখন তা বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা ছাড়িয়ে সামরিক ব্যবহারে উপযোগী হয়ে ওঠে। আর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যেই সেই রেড লাইন বা বিপদসীমার খুব কাছে অবস্থান করছে। নেতানিয়াহুর দাবি হল কোনো ধরনের আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ না করে অবিলম্বে ইরানকে বাধ্য করতে হবে যেন তারা তাদের এই মজুদ ভাণ্ডার সরিয়ে ফেলে বা ধ্বংস করে দেয়। অন্যথায় ইসরায়েল তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, যা পরোক্ষভাবে সামরিক অভিযানেরই ইঙ্গিত বহন করে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন বিশ্বশক্তিগুলো ইরানের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলের এই কঠোর অবস্থান সেই কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। ইরানের পক্ষ থেকে অবশ্য বরাবরই বলা হচ্ছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু নেতানিয়াহু এবং তার মিত্ররা সেই দাবি মানতে নারাজ। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে ছায়াযুদ্ধ বা সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইরান যদি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তবে তা সৌদি আরব বা তুরস্কের মতো অন্য আঞ্চলিক শক্তিগুলোকেও একই পথে হাঁটতে প্ররোচিত করতে পারে, যা পুরো অঞ্চলকে একটি পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে।